আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের প্রতিনিয়ত খুবই দরকার হয়। আমাদের গতিবিদ্যা অধ্যায়ও আমাদের দরকার হবে, ভেক্টরও আমাদের দরকার হবে। যে জিনিসটা খুবই 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 জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়টার নাম হচ্ছে ওস্তাদ আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ নিয়ে কথা বলার আগে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপেক্ষিকতা। এই কথাটা কি? আপেক্ষিকতা এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু আলাপ আলোচনা করব। আপেক্ষিকতা এই বিষয়টা নিয়ে প্রাথমিকভাবে আমরা একটু আলাপ আলোচনা করব। এরপর আমরা আপেক্ষিক বেগ নিয়ে পর্যায়ক্রমিকভাবে আলাপ আলোচনা করব। তো আমরা প্রথমে আপেক্ষিকতা নিয়ে যদি আমার কথা বলতে হয়, তাহলে আপেক্ষিকতা জিনিসটা কি? সহজ বাংলা ভাষায় আপেক্ষিকতা বলতে আমরা কি বুঝি? আপেক্ষিকতা বলতে বোঝায় একটি বিষয়ের সাপেক্ষে একটি বিষয়ের সাপেক্ষে একটি বিষয়ের সাপেক্ষে, আর একটু বোল্ড করে দেই, অন্য একটি বিষয়ের অবস্থা। অন্য একটি বিষয়ের অবস্থা, এইটাকেই আমরা এক কথায় বলি। তাহলে একটা বিষয়ের সাপেক্ষে, একটি বিষয়ের সাপেক্ষে অন্য আরেকটা বিষয়ের অবস্থা, এটাকেই আমরা যদি বলি এক কথায় আপেক্ষিকতা বলবো, সহজ বাংলা ভাষায়। ইংরেজিতে বলে রিলেটিভিটি। হ্যাঁ, তাহলে একটা বিষয়ের সাপেক্ষে অন্য আরেকটা বিষয়ের অবস্থাকেই আমরা কি বলবো ওস্তাদ? আপেক্ষিকতা বলবো। একটা বিষয়ের সাপেক্ষে অন্য আরেকটা বিষয়ের অবস্থাকে আমরা কি বলবো ওস্তাদ? আপেক্ষিকতা বলবো। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? সহজ বাংলা ভাষায় এইটাই ওস্তাদ, সহজ বাংলা ভাষায় কি এইটাই। হ্যাঁ, আমি আমার লাইভটাকে একটু শেয়ার করে দেই ওস্তাদ, লাইভটাকে একটু শেয়ার করে দেই। তাহলে একটা বিষয়ের সাপেক্ষে অন্য আরেকটা বিষয়ের অবস্থা, এটাকেই আমরা মোটা দাগে আমরা কি বলবো ওস্তাদ? আপেক্ষিকতা বলবো। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা যেটা বললাম যে একটা বিষয়ের সাপেক্ষে অন্য আরেকটা বিষয়ের অবস্থা, কথাটা খুব একটা ক্লিয়ার না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এইখানে ভালো করে বুঝেন, তিনজন লোক আছে। এই যে দেখেন, এই বাসের ভিতরে আছে আবুল, আর এই গাড়ির ভিতরে আছে, এই বাসের ভিতরে আরেকজন আছে বাবুল। ঠিক আছে? আর এই বাইরে দাঁড়ায় আছে ডাবুল। এখন বাসটা ধরে নিলাম ভি বেগে সামনের দিকে চলতেছে। কি বেগে? ভি বেগে বাসটা সামনের দিকে চলতেছে। এখন আমি আপনাকে বলি ওস্তাদ, যে আবুল ডাবুলের সাপেক্ষে সে দেখতেছে আবুল ভি বেগে সামনের দিকে চলে যাচ্ছে। ডাবুল কি দেখতেছে? যে আবুল গতিশীল সামনের দিকে চলে যাচ্ছে, আবুল সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু বাবুল কি আবুলকে চলে যেতে দেখছে? না, বাবুল দেখতেছে আবুল তার পাশের সিটে বা পিছনের সিটে বসে আছে।
বাবুল দেখতেছে আবুল তার পেছনের সিটে বসে আছে। তাইলে খেয়াল করে দেখেন, ভালো করে বুঝে দেখেন যে ডাবুলের সাপেক্ষে আবুল গতিশীল, কিন্তু বাবুলের সাপেক্ষে আবুল গতিশীল না। এই যে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থা, এক একজনের অবস্থা এক এক রকম, এটাই হচ্ছে আপেক্ষিকতা বা রিলেটিভিটি। আমি কি বুঝাইতে পারছি ওস্তাদ? আমি কি বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? আমি কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন তো। আমি কি বুঝাইতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? আমি কি বুঝাইতে পারছি? আমি কি সুন্দর করে বুঝাইতে পারছি, ব্যাখ্যা করতে পারছি, বুঝাইতে পারছি? আমাকে একটু বলেন। হুম, আচ্ছা, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন। তাহলে ডাবুলের সাপেক্ষে আবুল আর বাবুল সামনের দিকে চলে যাচ্ছে, আবুলের সাপেক্ষে কিন্তু ডাবুল পিছনের দিকে চলে যাচ্ছে। আবুল দেখতেছে ডাবুল পিছনের দিকে। এখন আমরা জানি যে আমাদের পিছনে যাইতে হইলে পা দিয়ে দৌড়াইতে হয়, আশেপাশের অন্যান্য জিনিস, আশেপাশের অন্যান্য জিনিস তার থেকে সরে যায়, এই জন্য আমরা বুঝি। কিন্তু খেয়াল করেন ডাবুলের সাপেক্ষে, ডাবুলের সাপেক্ষে দেখেন, ডাবুলের সাপেক্ষে আবুল যেমন সামনের দিকে চলে যাচ্ছে, আবুলের সাপেক্ষে ডাবুল পিছনের দিকে চলে যেতেছে। ডাবুল গতিশীল, আবুলের সাপেক্ষে ডাবুল গতিশীল। কিন্তু গাছের সাপেক্ষে আবুল স্থির, আবুলের সাপেক্ষে গাছ স্থির। দুইটাই কিসে আছে? রেস্টে আছে। দুইটাই রেস্টে আছে, ঠিক আছে। আবার ডাবুলের সাপেক্ষে আবুল, আবার আবুলের সাপেক্ষে ডাবুল, তারপরে ডাবুলের সাপেক্ষে বাবুল, আবার বাবুলের সাপেক্ষে ডাবুল, দুইটাই কি আছে? ইন মোশন আছে। আবার আবুলের সাপেক্ষে বাবুল, আবার বাবুলের সাপেক্ষে আবুল, দুইটাই কিসে আছে? রেস্টে আছে। তাহলে দেখেন একটা ঘটনার ভিতরে কতগুলা পার্সপেক্টিভে বিভিন্ন লোকের সাপেক্ষে একটা ঘটনা দেখা, একটা ঘটনার অবস্থা বিভিন্ন রকম হইতেছে, এটাকেই আমরা বলবো আপেক্ষিকতা। আমার কথা কি বুঝাইতে পারছি? এটাকে, এবং পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক। যদিও আইনস্টাইনের কথা অনুসারে, মডার্ন ফিজিক্স অনুসারে সকল কাঠামোতে আলোর বেগ কনস্ট্যান্ট, কিন্তু এখন কনস্ট্যান্ট 20 বছর, 30 বছর, 100 বছর পর দেখা যাবে ওইটাও আপেক্ষিক হইতে পারে। আমার কথা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। খেয়াল করেন, এখন এই যে আপেক্ষিকতার বিষয়টা, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? ধরে নিলাম দুই বন্ধু, ওই যে আবুল আর বাবুল, এই ধরে নিলাম আবুল, আবুল, এই ধরে নিলাম বাবুল। বলবেন যে দুইটাই দেখতে তো একই রকম। না, দুইটা দেখতে একই রকম না, এটা একটু বেশি খুশি এরকম করে আছে, আর এটা এরকম করে আছে। ঠিক আছে, ধরে নিলাম আবুলের টাকার পরিমাণ,
এটা টাকা চিহ্ন, ঠিক আছে না? আবুলের টাকার পরিমাণ ধরে নিলাম 1 লক্ষ, আর বাবুলের টাকার পরিমাণ ধরে নিলাম 60,000। তাহলে আবুলের টাকার পরিমাণ 1 লাখ, বাবুলের টাকার পরিমাণ 60,000, ঠিক আছে? তাইলে আমি যদি বলি বাবুলের সাপেক্ষে, মনে রাখবেন প্রশ্নটা কি, বাবুলের সাপেক্ষে আবুল কতটা বড় লোক। তাহলে বাবুলের সাপেক্ষে আবুল কতটা বড় লোক, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে বাবুলের সাপেক্ষে আবুল কতটা বড় লোক, এইটা হচ্ছে কোশ্চেন। এটা আমরা কিভাবে বের করব খেয়াল করবেন, এটা সহজ, আপনার বুদ্ধিতে কি বলে। আবুল কতটা বড় লোক সেটা বের করবো কার সাপেক্ষে, বাবুলের সাপেক্ষে। যেটা আবুল আগে লিখছি, এ আগে লিখছি, বি পরে লিখছি। প্রথমে কি করব, আবুলের টাকাটা প্রথমে নিব, মাইনাস বাবুলের টাকা, ঠিক আছে? আবুলের টাকা মাইনাস বাবুলের টাকা। কেন দেখেন, আমি তাইলে এই জায়গায় ধরে নিলাম 1 লক্ষ মাইনাস 60,000, তাহলে কত, 40,000। তাইলে আবুল বাবুলের তুলনায় 40,000 টাকা বেশি ধনী, বেশি বড় লোক। আপনি বলবেন যে এইসব কি বুংচুং করাইতেছেন, হ্যান ত্যান বাতের ফ্যান বুঝাইতেছেন, এইসব পাটিগণিত শিখাচ্ছেন কেন আপনি? দাঁড়ান দাঁড়ান, আমি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি এমন ভাবে শেখানোর চেষ্টা করব যে আমার ক্লাসের সবচেয়ে যে কম বুঝে, একটু কম পারে, ফিজিক্সটা একটু কম পারে, হইতে পারে সে অন্যান্য সাবজেক্ট আমার চেয়ে অনেক হাজার গুণে ভালো পারে, কিন্তু একটু ফিজিক্সটা কম পারে, সেও যাতে বুঝে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় এসে নামছে আপনারা জানেন? বর্তমান সময়ে আমরা ধরেন, আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, ধরেন আমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকি, আমার ফ্রেন্ড যদি একটু দুর্বল হয়ে থাকে, আমি তার দিকে হাত বাড়ায় দেয় না এখন কেউ, তার দিকে এখন কেউ হাত বাড়ায় দেয় না। সে মনে করে ও তো আমার কাছে চলে আসবে। শুনেন, এই পৃথিবীতে কেউ কারো রিজিক খাইতে পারে না, এই পৃথিবীতে কেউ কারো রিজিক খাইতে পারে না। আপনি পরীক্ষার হলে আপনি কম্পিটিশন করেন, কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে আপনি কোলাবোরেশন করেন, আপনি হেল্প করেন, আপনি কোঅর্ডিনেশন করেন, আপনি আপনার বন্ধুর দিকে হাত বাড়ায় দেন, সেও যাতে ভালো করে তার জন্যও দোয়া করেন। এই দুনিয়া আপনি আপনার বন্ধুর সাথে আপনি হিংসাপরায়ণ হয়েন না, হিংসাপরায়ণ হয়েন না। আপনি আপনার বন্ধুর সাথে অহংকার পরায়ণ হয়েন না, অহংকারী হবেন না, হিংসা করবেন না, মনে করবেন না যে আপনি অনেক ভালো। মনে রাখবেন একটা কথা, আপনাকে পই পই করে বলে দেই ওস্তাদ, দেখেন আজকে আপনি যারে দূর দূর করে তাড়াই দিতেছেন, হইতে পারে কাল তার সাহায্য আপনার জীবনে অপরিহার্য হয়ে উঠবে। তাই আপনি আপনার বন্ধু যে একটু পিছায় পড়ছে তার দিকে হাত বাড়ায় দেন, আপনি আপনার ছোট ভাই যে একটু পিছায় পড়ছে তার দিকে হাত বাড়ায় দেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। সে আপনার জন্য দোয়া করবে, তার বাবা মা আপনার জন্য দোয়া করবে, এবং আপনি যদি মানুষের সাথে ভালো করেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে ভালো করবে। আমি আপনাকে বলি, আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব, বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় নামছে, যে খারাপ তার সাথে আরো খারাপ ব্যবহার করা হয়। যার খুব একটা হেল্পের দরকার নাই পড়ালেখায়, তাকে টিচাররা বলে বাহ বাহ তুমি অনেক ভালো, কোনো সমস্যা হইলে আমাকে বলবা। কিন্তু যে একটু পিছায় পড়ছে, যে একটু স্ট্রাগল করতেছে, তাকে বর্তমান সময়ের টিচাররা তাকে হেল্প করার পিছনে নাই। কি, যার রোগ যত ক্রিটিক্যাল তার জন্য তত ভালো চিকিৎসার দরকার, যার রোগ যত ক্রিটিক্যাল তার জন্য তত ভালো চিকিৎসা দরকার। কিন্তু বর্তমান সময়ে কি হয়ে গেছে জানেন? যার রোগ ক্রিটিক্যাল তারে চিকিৎসা দেওয়া হয় না, যার কিছুই হয় নাই তাকে চিকিৎসা দেওয়া হয়। বুঝাইতে পারছি? শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এইটা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে একটু পিছায় পড়ছে তার তো সাহায্যটা দরকার, যে ভালো যে সুস্থ তার তো সাহায্যের দরকার নাই। এই জিনিস একটু মাথায় রেখে চলবেন ওস্তাদ।
সো আমি যে কথা বলতেছিলাম যে আবুলের টাকা থেকে বাবুলের টাকা, তাইলে এই সিস্টেমটা থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরেন কারো বেগ বের করবেন, টাকার অঙ্ক যাই বের করেন না কেন, মনে রাখবেন আমি কি বের করতে চাচ্ছি, বাবুলের সাপেক্ষে কে বড় লোক, আবুল কতটা বড় লোক, তাহলে আবুলেরটা বের করতে চাচ্ছি, তাই না? আবুলেরটা বের করতে চাচ্ছি। তাহলে এইখানে মনে রাখবেন প্রথমে দিব যারটা নির্ণয় করব, যারটা নির্ণয় করব, যারটা নির্ণয় করব মাইনাস যার সাপেক্ষে নির্ণয় করব। যারটা নির্ণয় করব মাইনাস যার সাপেক্ষে নির্ণয় করব। বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার মূল মন্ত্র। যারটা নির্ণয় করব তার থেকে যার সাপেক্ষে নির্ণয় করব তারটা বিয়োগ করব। ওস্তাদ, এই জিনিসটা আপনার মাথায় যদি আপনি স্টোর করে ফেলেন, তাইলেই আপনি আপেক্ষিক বেগের সমস্যা চুটকিতে সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করতে পারবেন? চুটকির মাধ্যমে সমাধান করতে পারবেন ওস্তাদ। ঠিক আছে? তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো? আপেক্ষিক বেগ নিয়ে কথা বলবো। আপেক্ষিক বেগ। রিলেটিভ velocity, relative velocity। আপেক্ষিক বেগ নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবো। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন আপেক্ষিক বেগের ক্ষেত্রে ধরলাম দুইটা বস্তু, ধরেন VAB আমরা বের করব, VAB। আচ্ছা, VAB, এই VAB বলতে আমরা কি বুঝাচ্ছি? VA মাইনাস VB। মনে রাখবেন যার বেগ নির্ণয় করবেন সেটা প্রথমে, যার সাপেক্ষে নির্ণয় করবেন সেটা পরে। এর মানে হচ্ছে B এর সাপেক্ষে এর বেগ। যার সাপেক্ষে বেগ সেটা পরে, যার বেগ সেটা আগে। ঠিক আছে? তাহলে এইটা velocity of A with respect to B। বুঝাইতে পারছি? velocity of A with respect to B। দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটাকে আপনি একটু ভেঙে এইভাবেও লিখতে পারেন ওস্তাদ, VA প্লাস মাইনাস VB, একই কথা। এটাও এভাবেও আপনি লিখতে পারেন, এভাবেও আপনি লিখতে পারেন। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করেন ওস্তাদ, আপেক্ষিক বেগ বুঝলাম। এখন ধরেন দুইটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি? দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। ধরে নিলাম প্রথম গাড়ি, এই গাড়িটার বেগ, এই গাড়িটা ধরে নিলাম, এই গাড়ি হইল A,
এ গাড়ি, এটা ধরে নিলাম বি গাড়ি, বি। এর বেগ হচ্ছে ধরে নিলাম 40 কিলোমিটার পার আওয়ার, বি এর বেগ ধরে নিলাম একটু কম, ধরে নিলাম 30 কিলোমিটার পার আওয়ার। তাইলে আমাকে যদি বলে এর সাপেক্ষে বি এর বেগ কত, অর্থাৎ এর সাপেক্ষে কার বেগ বের করব, বি এর, অথবা বি এর সাপেক্ষে এ এর বেগ কত, যে কোনো একটা বলতে পারে। তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে ভি বি এর সাপেক্ষে এ এর বেগ না, তাহলে যার বেগ সে আগে, কার বেগ বের করতেছি, এ বি। তাহলে এই জায়গায় আমরা যদি শুধু এই জায়গায় 40 প্লাস 40 মাইনাস 30, তাহলে কত, 10 কিলোমিটার পার আওয়ার। তাইলে বি দেখবে এ 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, বি দেখবে এ 10 কিলোমিটার পার আওয়ার বেগে, বি এর সাপেক্ষে ভি এ বি এটা কত, 10 কিলোমিটার পার আওয়ার। আর এ দেখবে বি, বিটা কি হচ্ছে, ভি বি এ, অর্থাৎ এর সাপেক্ষে বি এর বেগ, যার সাপেক্ষে সেটা পরে থাকবে, যারটা সেটা আগে, 30 মাইনাস 40, তাহলে কত, মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার। তাইলে এ দেখবে কি জানেন, বি তার দিকে কাছে আসতেছে, কারণ এর বেগ বেশি, এর বেগ কম, বি তার ধীরে ধীরে তার দিকে কি কাছে আসবে, অর্থাৎ তার দিকে আগে আসতেছে কত, ভি বি এ 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দেখেন ভি এ বির দিক যা, ভি বি এর দিক ঠিক তার বিপরীত। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ, বুঝাইতে পারছি জিনিসটা ক্লিয়ার? আপনার কাছে কি ক্লিয়ার? আপনি কি জিনিসটাকে পই পই করে বুঝতে পারছেন ওস্তাদ? পই পই করে বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, এইবার আমরা সামনের দিকে আগে। এইবার দেখেন এরা দুইটা মুখোমুখি, এটা এ, এটা ধরে নিলাম বি, একই বেগ, ফর্টি কিলোমিটার পার আওয়ার, শুধু বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাইলে এর ক্ষেত্রে দেখেন ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে যার বেগ তার থেকে 40 মাইনাস 30, ঠিক কিনা? কিন্তু না, ঠিক না ওস্তাদ। একটা দিক যদি পজিটিভ হয়, এই দিক যদি পজিটিভ 40 হয়, এই দিক যদি পজিটিভ হয়, 40 দিকটা যদি আমি পজিটিভ ধরি, 30 দিকটা, এই দিকটা আমার কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে না ওস্তাদ? তাহলে এখানে আমি কি লিখবো ওস্তাদ বলেন তো? এইখানে আমি লিখবো 40 মাইনাস 30,
তাহলে কত 70 কিলোমিটার পার আওয়ার। তাইলে বি দেখবে এ 70 কিলোমিটার পার আওয়ার বেগে, কারণ এও এর দিকে আগাইতেছে, বিও এ এর দিকে আগাইতেছে, এও বি এর দিকে আগাই, তাহলে খুব তাড়াতাড়ি দুইটা মিলিত হবে না। তাহলে ও দেখবে 70 কিলোমিটার পার আওয়ার বেগে, ও বি এটা বি এর দিকে আগে আসছে, বি দেখবে 70 কিলোমিটার পার আওয়ার বেগে এ তার দিকে আগে যাচ্ছে, আর বি বি এ এই দিক কি মাইনাস ধরছি না, তাহলে -30 -40 -70 কিলোমিটার পার আওয়ার। এ দেখবে বিও 70 কিলোমিটার পার আওয়ার বেগে তার দিকে আগে আসতেছে, কিন্তু একটা আরেকটার বিপরীতে। দেখছেন? বুঝতে পারছেন উস্তাদ? বুঝতে পারছেন কিনা? আল সাদিক সে একজন ইঞ্জিনিয়ার, সে জর্জিয়া স্টেটে পড়াশোনা করছে, জর্জিয়া টেকে পড়াশোনা করছে। অসাধারণ একজন ছাত্র, আমার এক খুব কাছের ছোট ভাই, খুবই কাছের ছোট ভাই। মানে কোনো এক সময় আমার ইচ্ছা আছে সে যাতে ইউ একাডেমিতে একটা কোর্স নামায়। আমি খুব চাই, সে অ্যানিমেশনে খুব ভালো, সে ভিএফএক্সে খুব ভালো, আমি চাই সে এই কাজটা করুক। সো এটাই। আচ্ছা, সো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা, হিসাবপাতি আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই যা যা দেখলাম এগুলা কিন্তু আপেক্ষিক বেগের 1D উদাহরণ। আপেক্ষিক বেগের একমাত্রিক উদাহরণ। Relative velocity 1D, relative velocity 1D, relative velocity 1D। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? ওকে, এটাও কিন্তু, এটা যেরকম এটাও রিলেটিভ ভেলোসিটি 1D, এটাও আপেক্ষিক বেগের 1Dর একটা উদাহরণ। এখন আমরা দেখব আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি, এটার 2D উদাহরণ দেখব আমরা। কি উদাহরণ দেখব আমরা? 2D, এটার 2D এক্সাম্পল। আচ্ছা, 2D এক্সাম্পলের ক্ষেত্রে ধরে নিলাম এ একটা গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছে, VA এই দিকে 3 মিটার পার সেকেন্ড, VA এই দিক বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে এইটা ধরে নিলাম কোন দিকে যাচ্ছে? ইস্টে।
আর 4 মিটার পার সেকেন্ড বেগে আরেকটা গাড়ি ভিবি 4 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে। এখন আমি যদি বলি এর সাপেক্ষে বি কোন দিকে যাচ্ছে, এর সাপেক্ষে বি কোন দিকে যাচ্ছে অথবা বি এর সাপেক্ষে এর দিক কোন দিক সেটা আমার বের করতে হবে। যদি এর সাপেক্ষে বি কোন দিকে যাচ্ছে সেটা আমার বের করতে হবে, সেটা আমরা কিভাবে বের করব ভালো করে বুঝেন। অ্যাজ ইউজুয়াল কার সাথে, এর সাপেক্ষে বি, তাহলে আমি সুন্দর মতো ভি যার সাপেক্ষে সেটা পরে হয় বি এটা ভি বি এ, এর মানে হচ্ছে ভি বি এ মানে হচ্ছে যারটা বের করতে চাই 4 মাইনাস 3 4 প্লাস মাইনাস 3, এই আমার কথা বুঝেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে 4 প্লাস মাইনাস 3 এইভাবে না, আমরা কিন্তু ভেক্টর যোগ ভেক্টর বিয়োগের কথা বলছি। তাহলে ভি বি মাইনাস ভি এ, ভিবি মাইনাস ভি এ। এখন ভি এটা আমরা এইভাবে লিখতে পারি না, ভিবি প্লাস মাইনাস ভি এ লিখতে পারি কি না? এখন ভি এ 3 মিটার পার সেকেন্ড যদি এই দিকে হয় তাহলে এইটা কোন দিকে হবে, এটা এই দিক বরাবর হবে, মাইনাস ভি এ 3 মিটার পার সেকেন্ড এই দিক বরাবর। তাইলে ভি বি এ কোন দিক হবে, এই দুইটার মাঝামাঝি কোনো দিকে, এই দিকে কোনো দিকে হবে ভি বি এ। বুঝাইতে পারছি? এই দুইটার মাঝামাঝি কোনো দিকে হবে ভি বি এ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা, বুঝাইতে পারছি কিনা? আবার যদি আমাকে বলে ভি এ বি অর্থাৎ এর সাপেক্ষে ভি এ বি অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর বেগ কোন দিকে, ভি এ বি, তাহলে সেটা কিভাবে হবে খেয়াল করেন। ভি এ বি যদি হয় সেটা কিভাবে হবে, সেটা হবে এইভাবে, ভি এ বি, তাহলে এই জায়গায় ভি বি ভি এ বি না, যার সাপেক্ষে ভি এ মাইনাস ভি বি, তাহলে ভি এ প্লাস মাইনাস ভি বি লেখা যায়। তাহলে ভি বি কোন দিকে ছিল, এই দিকে, ঠিক কিনা? তাহলে বি এর সাপেক্ষে যার সাপেক্ষে সেটার আমরা উল্টায় দিই, যার সাপেক্ষে বের করতে বলি সেটাকে আমরা উল্টায় দিই, তাহলে মাইনাস ভিবি এইদিকে। আর তাইলে এর দিক কোন দিকে হবে, এর দিক কোন দিকে হবে, এর দিক হবে ভি আর ভিবি এর মাঝখানে, এই দিকে কোন এক জায়গায় হবে ভি এ বি। আমি কি বুঝাইতে পারলাম, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, 3D নাই আপনাদের বাই দা ওয়ে, সবই দেখায় দিব, 3D আপনাদের নাই বইয়ে, বইয়ের কোনো টপিক বাদ যাবে না ওস্তাদ, একটা বাদ যাবে না একটি শিশু, বইয়ের কোনো টপিক আপনাদের বাদ যাবে না, বুঝাইতে পারছি? এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, এখন আমরা একটু গাণিতিক সমস্যা দেখব। আচ্ছা, এটা বুঝলাম, আমরা বুঝতে পারছি কিনা আপেক্ষিক বেগের ফান্ডাটা আমরা বুঝতে পারছি, পারছি। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব, গাণিতিক সমস্যাটা করলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলমান, আমরা দিকটা এঁকে ফেলি, আমরা দিকটা আইকে ফেলি।
কি বলছে? ঘন্টায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলমান। তাহলে আমরা এইদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, পশ্চিম দিকে চলমান একটি গাড়ির চালক, পশ্চিম দিকে 40 কিলোমিটার বেগে একটা গাড়ি চলতেছে, ঠিক আছে? গাড়ি ভিসি 40 কিলোমিটার পার আওয়ার। একটা গাড়ির চালক একটি ট্রাককে 40√3 কিলোমিটার বেগে উত্তর দিকে চলতে দেখলো। এত বেগে উত্তর দিকে চলতে দেখলো, তার মানে কি? এই গাড়ির সাপেক্ষে ট্রাকটা এত বেগে উত্তর দিকে চলতেছে, গাড়ির সাপেক্ষে দেখছে সে, তার মানে গাড়ির সাপেক্ষে ট্রাকটা এত বেগে তাহলে গাড়ির সাপেক্ষে, তাইলে ভি ট্রাক টিসি কত? 40√3 এত কিলোমিটার পার আওয়ার। সুন্দর। ট্রাকের প্রকৃতপক্ষে বেগ কত? এখন খেয়াল করেন, ট্রাকের একটা বেগ আছে, ধরে নিলাম ট্রাকের প্রকৃতপক্ষে বেগ এইটা, ধরে নিলাম ভিটি, ঠিক কিনা? এখন এই ভিটিটা আমার বের করতে হবে। কিভাবে বের করব আমরা? ঠিক আছে, এই ভিটিটা আমার বের করতে হবে। আচ্ছা, ভিটিসি এর মানে কি? গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে যার বেগ, তাহলে ভিটি মাইনাস ভিসি, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে ভিসি ইজ ইকুয়াল টু কি হবে? ভিটি ইজ ইকুয়াল টু কি হবে? এইখান থেকে ভিটি ইজ ইকুয়াল টু কি হবে? ভিটিসি প্লাস ভিটিসি প্লাস ভিসি। তাহলে ট্রাকের বেগটা কোন দিক? ট্রাক কোন দিকে যাচ্ছে? এই দিকে, ভিটি। তাহলে ভিটিসি কত? ভিটিসি আর ভিসি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে ভেক্টর যোগ না? তাহলে ভেক্টর যোগটা আমরা ভিটি এর মান যদি বের করতে চাই, ভিটি ইজ ইকুয়াল টু √, ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিটি ভিসি কজ আলফা, ঠিক কিনা? আলফা কত? 90 ডিগ্রি। তাহলে √40 স্কোয়ার প্লাস 40√3 স্কোয়ার, একই কথা, আগে পিছে লিখলে, প্লাস 40 স্কোয়ার। তাহলে ভিটি কত? (41.47 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভিটির ভ্যালু, ঠিক কিনা? আর এই জায়গায় আমার যেহেতু বেগ চাইছে, বেগের সাথে, তার মানে আমার দিকও বের করতে হবে। তাহলে এইটার গাড়ির সাথে কত অ্যাঙ্গেলে? তাহলে tan থিটা যার সাথে কোণ সে থাকে নিচে, অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল ভিসি এর সাথে। তাহলে ভিসি নিচে আর উপরে কি? ভিটিসি। আলফা তো 90 ডিগ্রি, সো লাগবে না অন্য কিছু লেখা। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, নিচে ভিসি মানে 40, উপরে 40√3। ও tan√3 তো 60 ডিগ্রি। আমি এগুলা কি হিসাব করতেছি? এইটা অ্যান্সার, এটাও অ্যান্সার। তাহলে আপেক্ষিক বেগের বেসিক যা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের প্রয়োজন ছিল, তা সম্পূর্ণটাই এই লেকচারে আমি আপনাদেরকে প্রদান করিয়াছি। আশা করি আপনারা জিনিসগুলো পই পই করে বুঝতে পারছেন। সো আজকের মতো এ পর্যন্তই।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।